হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। তো দেখো, আমরা যে মতো কথা দিয়েছিলাম ক্লাস 12 এবং 11 শুধু নয়, আমরা ক্লাস 10কেও ঠিক একই রকম প্রায়োরিটি দেব। তোমাদের ইতিমধ্যে টেস্ট পরীক্ষা সরে গেছে, অনেকের রেজাল্টও পেয়ে গেছো, কিন্তু তোমাদের অনেকের রেজাল্ট এক্সপেক্টেড রেজাল্ট যেটা সেটা হয়নি। আমরা তো বুঝতে পারি, এবার যাই হোক কোনো কিছু অসুবিধার কারণে হয়তো অনেকের ভালো রেজাল্ট হয়নি, বা তোমরা এক্সামের অ্যাটমসফিয়ারটা ঠিকঠাক অ্যাডাপ্ট করতে পারোনি, যার ফলে নাম্বার ডিকে হয়েছে। কিন্তু এইটা নিয়ে বসে থাকলে হবে না যে আমার মার্কস কমে গেছে মানে আমি অনেকটা পিছিয়ে পড়েছি, একদম নয়। বরং এর পরে তুমি যদি ঠিকঠাক করে হার্ডওয়ার্ক না করতে পারো তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়বে। ওই জন্য একটা কথা মাথায় রাখবে, তোমাদের খুব রিসেন্ট এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে, তোমরা অনেকেই সবাই প্রায় হাতে পেয়ে গেছো প্রত্যেকে, কিন্তু হয়তো অনেকে শুরু করোনি এখনও। যারা যারা শুরু করোনি তারা কিন্তু অতি অবশ্যই একদম 1-2 দিনের মধ্যেই কিন্তু তোমরা এবিটিএ সলিউশন শুরু করো। আর এবিটিএ সলিউশন যত করবে, যত বেশি সেট প্র্যাকটিস করবে, তত তোমাদেরই বেনিফিট। কেন, এত হিউজ কোশ্চেন করতে করতে তোমাদের কোশ্চেন কমনই চলে আসে। ওকে, তো যাই হোক এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রেখো। দেখো, আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র 11-12 বেসিসে ছিল, বা আমি 11-12 এতদিন যা কিছু ভিডিও দিয়েছি 11-12, কিন্তু এখন থেকে ক্লাস 10 ছেলেরাও বা ক্লাস 9 যারা পড়াশোনা করছো তোমরা কন্টিনিউয়াসলি ভিডিও পাবে, ঠিক আছে? শুধু ফিজিক্স নয়, এই ক্লাস 10 তোমাদের কথা ভেবে, তোমাদের ফাইনালের কথা ভেবে আমরা কিন্তু কিছু টিচারকেও আমরা ইনক্লুড করতে চলেছি। ইতিমধ্যে তোমরা বায়োলজি একজন ম্যাডাম পড়াবেন, তো বায়োলজি ম্যাডামের ক্লাস ইতিমধ্যেই পাবে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা চ্যানেলটিকে কন্টিনিউ ফলো করো। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করছি আজকে ভৌত বিজ্ঞান। মানে আমি ফিজিক্স কেমিস্ট্রি দুটোই তোমাদেরকে পড়াবো। এখানে তোমাদের সলিউশনের যত রকমের ফিজিক্স এবং কেমিস্ট্রি মানে ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্সের উপরে যত রকমের কোশ্চেন আছে সবটাই কিন্তু আমি করাবো, ঠিক আছে? আজকে আমাদের বুঝতেই পারছো সেট 1 পেজ নম্বর এই কত 28 বা 30 মেবি হবে, একদম সেট 1-এর আমরা ফিজিক্যাল সায়েন্সের পার্টটা করব, ঠিক আছে? আর প্রত্যেক দিন ক্লাস লেকচারের পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সমস্ত ফিজিক্স বিদ্যা চ্যানেলে যাও, সেইখান থেকে ডেসক্রিপশানে যাও, সেখান থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক লিঙ্ক রয়েছে, ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে, প্লাস তোমাদের কিন্তু টেলিগ্রামের লিঙ্ক রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, সেখানে কিন্তু আমি প্রত্যেক দিনকার ক্লাসের পিডিএফটা কিন্তু আপলোড করে রাখি, ঠিক আছে? তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে, ঠিক আছে? চলো নেক্সট দেখো, ফার্স্ট পেজ এখন আমরা দেখছি। দেখো, বিভাগ ক যেটা তোমাদেরকে বলা হচ্ছে এমসিকিউ প্যাটার্ন। তোমরা নিশ্চিত প্যাটার্ন এতদিনে বুঝে গেছো, পরীক্ষাটাও দিয়ে চলে এসছো। প্রথমে এমসিকিউ তোমাদের আসবে কটা বাবু? এমসিকিউ আসবে 15টা। বুঝতেই পারছো, 15টা এমসিকিউ মানে এখানে বিশাল অপরচুনিটি তোমাদের। 15টা যদি তুমি ঠিক করে দিতে পারো তাহলে তুমি কিন্তু অনেকটা এগিয়ে যাবে, ঠিক আছে? ওর জন্য তোমাকে হিউজ নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে, হিউজ প্রবলেম কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো একদম ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয়, কি বলবে? অপশানে দেখো, অজৈব জ্বালানি, জৈব জ্বালানি, জীবাশ্ম জ্বালানি, পারমাণবিক জ্বালানি। হলো কি হয় বাবু? কয়লা কোত্থেকে পাই, খনিজ কোত্থেকে পাই, প্রাকৃতিক গ্যাস কোত্থেকে পাই? আমরা জানি, দেখো আমাদের পরিবেশে যদি কোনো বিপর্যয় হয় তখন আমরা দেখতে পাই গাছপালা, মানুষ, জীবজন্তু সবাই কিন্তু আমরা মাটির নিচে চলে যাই। তো আমরা আমাদের হিউম্যান বডি কেন, বা যে কোনো পশু পাখির বডি কেন, গাছপালা কেন, দীর্ঘদিন কোটি কোটি বছর ধরে মাটির নিচে থাকতে থাকতে কি হয়? জীবাশ্ম পরিণত হই আমরা, তাই না? আমাদের শরীর থেকে, আমাদের শরীরে যে হাড় রয়েছে, মাংস রয়েছে, সেইগুলো কি হবে? কয়লা, খনিজ তেল, আমাদের যে রক্ত, আমাদের যে শরীরের রস, সেইগুলো নিয়ে কিন্তু আমরা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস তৈরি হচ্ছে, তাই না? তাহলে চোখ বন্ধ করে এখানে আমরা বলতে পারি এটা কি? জীবাশ্ম জ্বালানি। কেন? আমাদের জীবাশ্ম থেকে এই সমস্ত জ্বালানিগুলো তৈরি হচ্ছে, তাই এটা অবশ্যই
চোখ বন্ধ করে এটা তোমরা দাগ দিতে পারো কি জীবাশ্ম জ্বালানি, নো ডাউটস। ক্লিয়ার? নেক্সট চলো কি বলছে, পি চাপ এবং টি তাপমাত্রা ভি আয়তন হিলিয়াম গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে এক্স। একই চাপ ও তাপমাত্রায় মানে পি আর টি সেম করেছে, আয়তনকে কত করে দিলাম 3v করলাম, তাহলে অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত হবে বাবু? তাই তো, কোথায় কি বসাবে, কি বসাবে বলো? গ্যাসের ধর্মাবলিতে তোমরা পড়েছো অ্যাভোগাড্রোর সূত্র, তাই তো? অ্যাভোগাড্রোর সূত্র কি বলেছিলেন, কি বলেছিলেন অ্যাভোগাড্রোর সূত্র? বলছি সমান চাপ এবং তাপ, মানে সমান চাপ এবং তাপমাত্রা, তাপ নয় তাপমাত্রা, প্রত্যেকটা গ্যাস সম আয়তনের প্রত্যেকটা গ্যাসের মধ্যে অণুর সংখ্যা সমান, তাই তো? বাস, কি আছে এখানে? পি আর টি কনস্ট্যান্ট, ভি কে পরিবর্তন করছো, দেখো আগে ছিল ভি, এখন হচ্ছে 3v। তাহলে আমরা বলতে পারি বাবু v1/v2 ইকুয়াল টু n1/n2, হ্যাঁ কি না? মানে এটা তো অণুর সংখ্যা। তাহলে প্রথমে হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে যে কোনো গ্যাস হতে পারে, শুধু হিলিয়াম জায়গায় এখানে যদি তোমাকে হাইড্রোজেনও দিয়ে দিত তার সত্ত্বেও তোমার কিন্তু হতো হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস একই ক্যালকুলেশন। কেন? প্রত্যেকটা গ্যাসের কথা বলা হয়েছে, সমান চাপ এবং তাপমাত্রা এবং সম আয়তনে সমস্ত গ্যাসের অণুর সংখ্যার সমান, তাই তো? অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী তাহলে আমরা বলতে পারি, দেখো পি আর টি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি কি v1/v2 = n1/n2, দ্যাটস ইট। তাহলে v1 কত বাবু, এখানে v বলেছে, v2 কত 3v বলেছে নাকি? আচ্ছা, প্রথমে তাহলে অণুর সংখ্যা কত ছিল হিলিয়ামের? x ছিল, প্রথমে অণুর সংখ্যা কত ছিল বাবু? x। তাহলে পরে কত হবে জানি না, বের করতে বলছে, তাই তো? আচ্ছা n2 এটাই থাক, n2 দিয়ে থাক, তাহলে আমাকে বের করতে হবে, দেখো এখানে তাহলে v কেটে দাও, তাহলে n2 সমান কত হবে 3 × x, কত হবে বাবু 3 × x নাকি? কত হবে 3 × x, এটাই হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। তাহলে কত অ্যান্সার কত ছিল 3x, 3x কোথায় আছে? অপশান বি, তাই না? তাহলে অপশান বিতে তুমি দেখতে পাচ্ছ যে অক্সিজেন গ্যাসের অণু সংখ্যা হচ্ছে 3x। ক্লিয়ার? চলো তাহলে এইগুলো দেখো বিভিন্ন চ্যানেলে তোমরা বিভিন্ন রকমভাবে পাবে, কেউ খুব শর্টকাটে করে দিয়ে চলে যাচ্ছে। প্রত্যেকটা কোশ্চেন যদি না বোঝো তাহলে কিন্তু এবিটি করার কোনো মানে থাকে না। কারণ এবিটি এমন একটা বই যেখান থেকে কোশ্চেন তো কমন আসবে আমরা প্রত্যেকেই জানি, বাট একটা কথা মাথায় রাখবে, যদি তার ইন ডিটেলস ক্যালকুলেশন আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু এক্সামে আমরা কোশ্চেন করতে আসতে পারবো না বেশি। ওকে, তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, যা করবে বুঝে করবে, নাহলে দেখো কোশ্চেন একদম হুবহু চলে আসবে, তোমাকে কেউ গ্যারান্টি দিতে পারবে না। ওই জন্য তোমাকে করতে হবে কি, অনেক টাইপের নিউমেরিক্যাল করতে হবে, অনেক টাইপের প্রবলেম করতে হবে, দিলে তুমি কমন পাবে। ওকে, চলো নেক্সট কি বলছে না, 4 মানে 4NH3 অ্যামোনিয়া গ্যাস, বুঝতেই পারছো, ইকুয়াল টু 2N2 + 6H2 বিক্রিয়াতে NH3 ও N2 এর STP-তে আয়তনের অনুপাত কত হবে? আয়তনের অনুপাত, তাই তো? বেশ ভালো কথা। তাহলে STP-তে আমরা কি জানি, একটা প্রথমে যা জানি আগে লিখে ফেলি। STP-তে কি হয় না, STP-তে 1 মোল প্রত্যেকটা গ্যাসের আয়তন কত না 22.4 লিটার। এটা আমাদের কমন কনসেপ্ট, প্রত্যেকেই জানি, তাই তো? তাহলে এখানে অ্যামোনিয়াতে কতগুলো অণু আছে দেখো, ইজি ও করা যাবে, বা তুমি যদি ভেঙে করতে পারো, তাই তো? তাহলে অ্যামোনিয়ার আণবিক নাম, আণবিক ভরটা কত NH3, তো তাহলে এটা কত 14 প্লাস হচ্ছে 3 × 1 মানে কত 17, তাহলে 17 গ্রাম হচ্ছে অ্যামোনিয়া, এর হচ্ছে আণবিক ভর, যেটাকে আমরা বলছি 1 মোল লিখতে পারি এটাকে। তাহলে এরকম দেখো কত আছে 4 × আছে, তাহলে 4 মোল, তাহলে 4 মোল কি হলো অ্যামোনিয়া হলো। তার আয়তন কত হবে? STP-তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, তাহলে 4 মোল বলেছে, তাহলে কত 4 × 22.4 লিটার বাবু, হবে কিনা বলো? হবে তো, গুড। তাহলে এর আয়তন পেয়ে গেলাম, তাহলে প্রথমে অ্যামোনিয়ার আয়তন পেয়ে গেছি, ঠিক আছে? এরপরে দেখো নাইট্রোজেন, এটা তাহলে নাইট্রোজেন গ্যাসের আণবিক নাম্বার, আণবিক ভর কত হবে N2 সমান কত 14 × 2, তাই তো? তাহলে 28 গ্রাম, ঠিক আছে? 28 গ্রাম হচ্ছে কার
নাইট্রোজেনের। নাইট্রোজেনের সামনে কত আছে? 2 ইন্টু আছে, মানে কত হবে? 2 মোল। গুড, 2 মোল নাইট্রোজেন আছে। তার আয়তন কত হবে বাবু? তাহলে 1 মোলের যদি 22.4 লিটার হয় তাহলে 2 মোলের কত হবে? 2 ইন্টু 2.4 লিটার হবে। হ্যাঁ কি না? ক্লিয়ার? বাস, তাহলে দুটোকে ডিভাইড করে দাও, হ্যাঁ কি না? এই দুটোকে রেশিও বলেছে তো, দুটোকে ডিভাইড করে দাও। দেখো 24 কেটে উড়ে গেল, 4/2 মানে কত? 2:1 হবে। কি কাটলে কত? 2 হয়ে যাবে, 2:1। দ্যাটস ইট। দ্যাট মিনস অপশান এ, অপশান এ তে দেখতে পাচ্ছি আমরা 2:1 আছে। ওকে, অপশান এ তে আমরা দেখতে পাচ্ছি কত? 2:1 আছে। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো উষ্ণতা বৃদ্ধি করলে তরলের, উষ্ণতা বৃদ্ধি করলে তরলের কি পরিবর্তন হয়? আমরা জানি উষ্ণতা যত বাড়ে তরলের আয়তন তত বাড়ে। কেন? তাপচাপটাই পড়েছ না, তাপের প্রসারণ মানে তরলের প্রসারণ, তাই না? আলফা বিটা গামা দিয়ে পড়েছিলে। কেন? তরলের ক্ষেত্রে আলফা বিটা তো আসে না, তরলের ক্ষেত্রে কি হয়? গামা, আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়, তাই তো বাবু? বেশ, তাহলে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা যদি বলি তাহলে কি লিখতে পারি? ভি, তোমরা এইরকম লিখেছিলে মনে করো দেখি, ভিটি ইকুয়াল টু ভি নট 1 প্লাস গামা ইন্টু টি, টেম্পারেচার ডিফারেন্স টি মাইনাস 0 লিখেছিলে তোমরা, তাই না? তাহলে বুঝতেই পারছো যখন টেম্পারেচার বাড়বে তখন ভিটি বাড়ছে, হ্যাঁ কি না? যখন উষ্ণতা বাড়বে, টির মান যখন বাড়ছে তখন আলটিমেট এই মানে এই টার্মটা বাড়বে, এই টার্মটা বাড়া মানে ভিটি বাড়া। ক্লিয়ার? নেক্সট। অ্যান্ড ডেনসিটি, ঘনত্ব কি হয় না? ঘনত্বের পরিবর্তন মানে এই যে ঘনত্বের ক্যালকুলেশনটা তোমরা ক্লাস 11-এ যখন উঠে যাবে তখন 11-এ এই ডিটেলস ক্যালকুলেশন রয়েছে। ওকে, 11-এ ডিটেলস ক্যালকুলেশন রয়েছে। তো ওই জন্য একটু ঠিকঠাক করে পড়াশোনা করতে হবে, এটাও একটু বুঝে না, লিখে দিচ্ছি, তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? 11-এ ডিটেলস ক্যালকুলেশন করানো হবে। ক্লিয়ার? তাহলে ডি সাফিক্স টি ইকুয়াল টু ডি নট 1 মাইনাস গামা টি হয়ে যাবে, মানে টি মাইনাস 0, ঠিক আছে? যদি উষ্ণতার পার্থক্য টি মাইনাস 0 করো তাহলে ওটাই হবে। তাহলে আয়তনের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ, আয়তনের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে? প্লাস সাইন হচ্ছে, তাই না? কিন্তু ঘনত্বের ক্ষেত্রে মাইনাস সাইন হবে। ওকে, তাহলে উষ্ণতা যত বাড়বে আয়তন বাড়বে কিন্তু ঘনত্ব ডাউন হবে। যত টেম্পারেচার বাড়বে, টি বাড়লে দেখো এখানে নেগেটিভিটির মানটা বাড়ছে, দেখো এই নেগেটিভ টার্মটার ভ্যালু বাড়ছে, তার মানে 1-এর থেকে বেশি বাদ যাচ্ছে, মানে এটা ছোট। ক্লিয়ার? চলো, আর এছাড়াও তোমরা এমনি নর্মাল ফর্মুলাতে জানো কি বলো তো? ডেনসিটিকে যদি রো দিয়ে রিপ্রেজেন্ট করো সমান কি জানো? এম বাই কি ভলিউম। তো তার মানে ডেনসিটির সঙ্গে ভলিউমের কেমন রিলেশন? ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে ভলিউম যদি বাড়ে ডেনসিটি কমবে। দ্যাটস ইট। চলো নেক্সট। চলো, কোনো উত্তর লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হচ্ছে, তাহলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত? দেখো এইটা হয়তো তোমাদের ট্রেনের জন্য হয়তো অনেকে শিখেছো, অনেকে শেখোনি, কিন্তু লেন্সের সাধারণ সমীকরণটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? লেন্সের সাধারণ সমীকরণটা তোমাদেরকে জানতে হবে। তো হয়তো অনেক টিচার তোমাদের লেন্স, কেন তোমাদের সিলেবাসটা কিন্তু দেখো অতটা বেশি ইলাবোরেট করে নেই, যতটা আছে স্যাররা ততটাই পড়িয়েছেন। যারা যারা এখনো পর্যন্ত পড়োনি কিন্তু লেন্সের সমীকরণটা করে রাখবে, কেন লেন্সের সমীকরণ থেকে কোশ্চেন আসেই, ঠিক আছে? একটু যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় তাহলে কিন্তু এই সমস্ত কোশ্চেন তোমরা পাবে, ঠিক আছে? চলো, কি করবে? এরকম একটা লেন্স আঁকো তুমি, হলো? এটা এইখানে কোনো একটা বস্তু আঁকো, এটাকে বস্তু ধরো। আচ্ছা, বস্তু থেকে লেন্স থেকে বস্তুর দূরত্ব কত বলছে? আর আমরা ধরে নিচ্ছি ইউ, হ্যাঁ, বস্তুর দূরত্ব ইউ। তাহলে প্রতিবিম্ব কোন দিকে যাবে? এদিকে তৈরি হয়। তো আমি আর আঁকলাম না বেশি, বেশি আঁকতে গেলে সময় নষ্ট হবে তোমাদের, তোমরা জানো। প্রতিবিম্বটা এদিকে তৈরি হবে তো নাকি? এই যদি তোমাদের আঁকতে হয়, দেখো এঁকে দিচ্ছি, এই বরাবর যাবে এ বেটা, আচ্ছা সরি, এ বেটা তো ফোকাস দিয়ে যাবে, এ বেটা ফোকাস দিয়ে যাবে, এটা তার ফোকাস, হ্যাঁ কি না? আর একটা কি হবে? এই সেন্টার দিয়ে যাবে না,
এখানে জয়েন করছে, অর্থাৎ প্রতিবিম্ব এখানে তৈরি হবে নাকি, প্রতিবিম্ব এখানে তৈরি হবে। আমি আর আঁকলাম না, ওই জন্য বললাম যে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, ফোকাসটা কিন্তু এটা থেকে এটা হচ্ছে ফোকাস এফ নাকি। এই এফটা তোমাকে ক্যালকুলেট করতে বলছে, তাহলে তোমাকে জেনারেল ফর্মুলা জানতে হবে। তাহলে লেন্সের সাধারণ সূত্র কি বা সাধারণ সমীকরণ কি না, 1/v ইকুয়াল মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এটা হচ্ছে তার সাধারণ সূত্র, লেন্সের সাধারণ সমীকরণ। কিন্তু বাবু এখানে কি বলেছে, ইউটা কোন দিকে আছে, লেন্সের বাম দিকে, তার মানে নেগেটিভ হতে হবে, তাই তো। তার মানে কি হবে বাবু, ইউটা হচ্ছে কি যা ভ্যালু আছে মানে তোমার থাকলো, কিন্তু হয়ে যাবে নেগেটিভ মাইনাস। আচ্ছা তাহলে দেখো উত্তর লেন্স থেকে এত সেন্টিমিটার দূরে বস্তু আছে, তাহলে কত হবে 30 হয়ে যাবে না এটা। তাহলে এখানে চলে আসো। আচ্ছা ভি কত, ভি দেখো পজিটিভ সাইডে আছে, এক্স মানে তোমার লেন্স থেকে তোমার ডান দিকে আছে, তার মানে কত ভিও তোমার কত 30 সেন্টিমিটার, সব কিন্তু সেন্টিমিটার। হ্যাঁ তাহলে চলো 1/30 মাইনাস 1/-30, ওকে, ইকুয়াল টু তাহলে কত 1/f, ক্লিয়ার। চলো তাহলে কত হবে, তার মানে 2 আচ্ছা এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে 2/30 সমান 1/f, দ্যাট মিনস f ইকুয়াল টু 15 সেন্টিমিটার, ক্লিয়ার। চলো তাহলে এবার দেখো কোথায় আছে 15 সেন্টিমিটারটা, কোনটা, অপশান বি নাকি, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ক্লিয়ার। নেক্সট, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, একদম পাতি, একদম সিম্পল নিউমেরিক্যাল, তাই তো। দেখো কি করবে, আমরা কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কি বুঝি, এটাকে পরম প্রতিসরাঙ্ক বলবো, ঠিক আছে। তাহলে মানে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমে যদি আলো ঢোকে, তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্কটাকে আমরা কি বলি, পরম প্রতিসরাঙ্ক, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো মিউ সমান আমরা কি জানি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই উক্ত মাধ্যমে আলোর বেগ। তাহলে কোনো মাধ্যম বলেছে, যে মাধ্যম বলেছে, তাহলে সেই মাধ্যমে আলোর বেগটা তাহলে কত ভি হবে, হ্যাঁ কি না। আচ্ছা শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি কত না, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই, তাহলে উক্ত মাধ্যমে আলোর বেগ তাহলে কত, এটা কেটে যাবে, 2 × 10⁸ ছিল, তাহলে 3/2। দেখো তাহলে 3/2 যেখানে আছে সেটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, অপশান বি, তাই তো। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, 3/2, তাহলে অপশান হবে কত বি, ক্লিয়ার। চলো ফার্স্ট হয়ে গেলে কমেন্ট করবে, ঠিক আছে, কেন দেখো এগুলো দেখো ইজি জিনিস, তো একটু ফার্স্ট না গেলে এত কোশ্চেন আলোচনা তো করা যাবে না, ঠিক আছে। একটু যদি ফার্স্ট হয় তোমরা কমেন্টে বলবে, আমি স্লো করে দেবো, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট। আচ্ছা 50 হার্টজ এসি লাইনের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তন হবে, হেভি কনসেপচুয়াল কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, তাই তো। এগুলো কনসেপ্ট না থাকলে কিন্তু অ্যান্সার দেওয়া সম্ভব নয়। এবার এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি, অ্যাকচুয়ালি এটা কি দিচ্ছে, কম্পাঙ্ক মানে কি, হার্টজ মানে কি দিচ্ছে, কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। তো তাহলে ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, এফ অথবা নিউ, যাই হোক তোমরা এফ দিয়ে বেশি পরিচিত। এফ ইকুয়াল টু 50 হার্টজ, মানে 1 সেকেন্ডে, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি ডেফিনেশন কি, মানে তার কম্পাঙ্কের সংজ্ঞা কি, 1 সেকেন্ডে 50 বার পূর্ণ তরঙ্গ অতিক্রম করছে, 50টা পূর্ণ তরঙ্গ, মাথায় রাখবে, 1 সেকেন্ডে 50টা পূর্ণ তরঙ্গ। একটা পূর্ণ তরঙ্গ কেমন হয়, এরকম হয় না, এরকম পূর্ণ তরঙ্গ বলতে এই যে এখান থেকে এইটা হচ্ছে একটা তরঙ্গ, এটা থেকে এটা একটা তরঙ্গ, এটা থেকে আবার এটা একটা তরঙ্গ, এরকম 1 সেকেন্ডের মধ্যে 50টা পূর্ণ তরঙ্গ বেরিয়ে যাচ্ছে, হলো, এটাই হচ্ছে এসি কারেন্টের আমাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলছে। তাহলে এবার বলো, এটা যদি প্লাস ধরি তাহলে এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে একটা পূর্ণ তরঙ্গে কতবার অভিমুখ চেঞ্জ করছে, একটা একবার যদি প্লাসের দিকে যায়, মানে এটাকে যদি 0 ধরো, তাহলে এটা প্লাস, এদিকে তাহলে কত হবে মাইনাস, তাহলে কারেন্টটা টাইমের রেসপেক্টে তাহলে কি হচ্ছে, একবার প্লাসের দিকে যাচ্ছে, একবার মাইনাসের দিকে যাচ্ছে, একবার প্লাস একবার মাইনাস। তাহলে একটা পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে একবার প্লাস একবার মাইনাস, মানে দুবার পরিবর্তন করছে, হ্যাঁ কি না। তাহলে এরকম কতগুলো পূর্ণ তরঙ্গ গেছে, 50টা।
তাহলে বুঝতেই পারছো, তাহলে 50টা পূর্ণ তরঙ্গ গেলে কত হবে? 50 2 100। তাহলে 50 ইন্টু 2 দ্যাট মিনস 100। ওকে, তার মানে 100 বার সে অভিমুখ পরিবর্তন করলো। কত? 100 বার অভিমুখ পরিবর্তন করলো। ক্লিয়ার? চলো নেক্সট দেখো এবার কি বলছে। এরকম সিম্পল নিউমেরিক্যাল আসবে, একদম ঘাবড়ানোর কিছু নেই, শুধু ধৈর্য ধরে 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 তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে এবার চলে আসে প্রদত্ত চিত্রে এ ও ডি এর মধ্যে তুল্য রোধ কত। দেখো এ বিন্দু এবং এটা কত আছে ডি বিন্দু, এদের মধ্যে তুল্য রোধ বের করতে বলছে। একদম সহজ, যারা জানো না একটু ভালো করে শিখে না। আচ্ছা, এই বি এবং সিটা দেখতে পাচ্ছ, এইদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, তাই না? তার মানে সব 3 ওহমেরও শুরু বি বিন্দু থেকে, আবার 6 ওহমের শুরু বি বিন্দু থেকে, 3 ওহম শেষ করছে সি বিন্দুতে, 6 ওহমটাও শেষ করছে সি বিন্দুতে। তার মানে দেখতে পাচ্ছি দুটো রোধ পরস্পর কি আছে? সমান্তরাল, প্যারালাল আছে, তাই না? তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ আমরা জানি। বেশ, প্রথমে তাহলে আমরা লিখি এখানে, তাহলে 3 ওহম অ্যান্ড 6 ওহম আর ইন প্যারালাল, মানে সমান্তরাল, তাই তো? তাহলে সমান্তরালে আছে, তাই তো? তার মানে এদের তুল্য রোধ কত হবে না? সমান্তরালের ক্ষেত্রে আমরা তুল্য রোধ জানি, সাপোজ এটাকে R2 ধরে নাও, R2 সমান, তাহলে সমান্তরালের ক্ষেত্রে তাহলে দুটো যদি থাকে খুব সুবিধা, প্রোডাক্ট বাই এডিশন, তাই তো? দুটো রোধের গুণ করে দিবে বাই দুটো রোধকে যোগ করে দিবে। ঠিক আছে, দিলে ইজিলি পেয়ে যাব আমরা। তার মানে 18, এটা কত? 3 6 9, তাই তো? মানে এটা 2 আসছে, তার মানে 2 ওহম আছে, হ্যাঁ কি না? তাহলে এই দুটোর ইকুইভ্যালেন্ট কত পেয়ে গেলাম। আচ্ছা, প্রথমেটা তো আছে 2 ওহম, ঠিক আছে মানলাম। তাহলে এই দুটোকে তাহলে কি লিখতে পারি এখন? 2 ওহম। কেন? ইকুইভ্যালেন্ট তো বের করেছি, তুল্য রোধ কত হলো? 2 ওহম হলো। তাহলে এটা অলরেডি 2 ছিল, এখানে হচ্ছে ডি বিন্দু, এইটা হচ্ছে আমার বি বিন্দু, আর সি ডি তো সেম, অসুবিধা নেই, এটা এ বিন্দু, তাই তো? এবার বলো দেখি বাবু, এই দুটো রোধ কেমন আছে? পাতি সিরিজে আছে। দেখো এ থেকে ডিতে যাচ্ছে নাকি? এবার তুমি যদি কারেন্ট ভাগ থেকে দেখো, এখানে দেখো এখানে দেখো, এই যে কারেন্ট যাচ্ছে আই কারেন্ট, এইখানে গিয়ে দেখো দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, I1 I2। কেন? প্যারালাল তো, দুটো পাতে ভাগ হলো, আবার দুটো জয়েন করলো, এই দুটো দিয়ে আলটিমেটলি হলো তাহলে কত? আই। কেন? I1 I2, মানে আই থেকে দুটো ভাগ হয়েছিল, আবার তারা দুটো জয়েন করে কত? আই হলো। তার মানে এর মধ্যে দিয়ে তাহলে কত কারেন্ট যাচ্ছে? আই কারেন্ট যাচ্ছে, তাই তো? আই কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে, ডি বিন্দুতে পৌঁছে যাচ্ছে, তার মানে দুটো সিরিজ। তাহলে চলো, তাহলে 2 ওহম অ্যান্ড 2 ওহম আর ইন সিরিজ, অর্থাৎ ইকুইভ্যালেন্ট। তার মানে কত? R1 প্লাস R2 তো? কেন এটাকে R1 ধরে নাও, আর এটাকে R2 আমরা রিপ্রেজেন্ট করে এসেছি, হলো? তার মানে কত হচ্ছে? 4 ওহম হবে। তাহলে দুটো রোধকে শ্রেণী করলে তাহলে কত হবে? 4 ওহম বা 4 ওহম। তাহলে অ্যান্সার কোথায়? 4। আচ্ছা, অপশান ডি তে দেখতে পাচ্ছ, অপশান ডি হচ্ছে 4 ওহম। ক্লিয়ার? ডান। নেক্সট, যার মনে হচ্ছে একটু ফাস্ট হচ্ছে, তোমরা একটু ভিডিওটাকে পজ করে দেখে নাও, ঠিক আছে? নাহলে দেখো সবাই তো দেখবে না, ভালো খারাপ সবাইকে তো না, সবাই দেখবে না, অনেকটা বোর হয়ে যাবে, অনেকটা যখন সময় চলে যাবে অনেকটা তোমরা কেউ দেখতেও চাইবে না, হ্যাঁ, অনেকটা বোর হয়ে যাবে তোমরা। আচ্ছা, নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ধারণ করে? ও বাবা, এটা তো একদম কমন কোশ্চেন, ঠিক আছে? C14, ঠিক আছে, C14 এটা হচ্ছে জীবাশ্মের বয়স নির্ধারণ করা। এবার বাকিগুলা, কোবাল্ট এটা হচ্ছে ক্যান্সার, এটা কি না থাইরয়েড, আর এটা কি থাইরয়েড, আর এটা আমি ঠিক ভুলে যাচ্ছি, পিটা কি গো, এটা ক্যান্সার, থাইরয়েড, আর এটা একটা কি ভুলে গেলাম, আমার মনে পড়ছে না, ঠিক আছে? তাহলে এটা অবভিয়াসলি ক্যান্সার, এটা তো তোমার থাইরয়েড, হলো ক্যান্সার, থাইরয়েড, আর এটা আমার কি মনে পড়ছে না, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আর এইটা চল তোমাদের সঠিক অ্যান্সার কি হবে? জীবাশ্মের বয়স নির্ধারণ করছে। ক্লিয়ার? চলো, আচ্ছা নেক্সট, প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিজারক হলো, ঠিক আছে? প্রদত্ত মৌলগুলির মধ্যে
দুর্বল বিজারক হলো। আচ্ছা, অ্যাকচুয়াল আমরা কি জানি বিজারক আর জারক কি বা তাদের ক্ষমতা কি? ইলেকট্রন যে যত বেশি গ্রহণ করতে পারবে তার জারণ ধর্ম বেশি, ইলেকট্রন যত বর্জন করতে পারবে বিজারণ ধর্ম বেশি, তাই তো? তাহলে এটা একটা কি দেখতে পাচ্ছ? সিরিজ। শ্রেণী বরাবর পরপর কি হচ্ছে? কমছে, মানে শ্রেণী বরাবর অ্যাকচুয়াল বাড়ছে আর কি, মানে উপর থেকে নিচের দিকে যাচ্ছে। এটা একটা সিরিজ পড়ছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, তারপরে তারপরে রুবিডিয়াম, আরবি, ঠিক আছে। তাহলে যত উপর থেকে নিচের দিকে যাচ্ছে কি হচ্ছে? আয়নের ব্যাসার্ধ বাড়ছে, ঠিক আছে, অ্যাটমের রেডিয়াস বাড়ছে। ব্যাসার্ধ বাড়া মানে কি হচ্ছে? তার ইলেকট্রন বর্জন করার টেন্ডেন্সি বাড়ছে, তাই তো? ইলেকট্রন বর্জন করার টেন্ডেন্সি বাড়ছে। তার মানে সব থেকে দুর্বল তাহলে কম, মানে লিথিয়াম বেশি ছাড়তে চাইবে না, কেন? তার নিউক্লিয়াসের খুব কাছে। তাহলে অ্যান্সার হওয়া উচিত তোমার কি? লিথিয়াম, দুর্বলভাবে, মানে কম ছাড়তে চাইছে। কিন্তু হবে না। হবে কি? এটা অনেকটা কোর কনসেপ্ট দিয়ে তোমাদের ক্লাস যখন 11-এ উঠবে তখন তোমাদের কেমিস্ট্রি স্যার বোঝাবেন এদের এক্সেপশান জিনিস। অ্যাকচুয়াল কেমিস্ট্রিতে এক্সেপশান বলে কিছু হয় না। অ্যাকচুয়াল আমরা মেকানিজম যদি না জানি তাহলে আমরা কিন্তু একটা মিথ্যা কথা বলে দিই যে এটা এক্সেপশান কেস। অ্যাকচুয়াল তার যথেষ্ট মেকানিজম আছে, আমরা সেটা সব মেকানিজম মনে রাখতে পারি না, ওই জন্য আমরা বলে দিই এটা এক্সেপশান কেস। না, মোটেও নয়। এদের যথেষ্ট কনসেপ্ট রয়েছে, তো আমার এতটা ডিটেলসে মনে নেই। তাহলে অবভিয়াসলি এটা একটু একটু মনে রেখে দাও বা মুখস্থ করে নাও, কিচ্ছু করার নেই। এগুলো ক্লাস 11-এর না উঠলে তোমাদেরকে বোঝানো সম্ভব নয়। তাহলে এটা অবভিয়াসলি সোডিয়ামই হবে, এক্সেপশান কেসের জন্য আসছে। বারবার বলছি এক্সেপশান নয়, আমি আবার বলে ফেললাম, মানে খুব প্রচলিত কথা এক্সেপশান এক্সেপশান, না মোটেও নয়। প্রত্যেকটার মেকানিজম আছে, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে হয়, দিলে আমরা প্রপারটা করতে পারি, ঠিক আছে? না বুঝতে পারলে বলে দিই এক্সেপশান, এর আবার এক্সেপশান কি, তার একবারে এক্ষুনি এটা ধরে করে গেলাম, আবার অন্য উল্টাদের ধরে হচ্ছে, তাই তো? কিন্তু প্রত্যেকটা একটা মেকানিজম তো ফিক্সড নয় বাবা, অনেকগুলো মেকানিজম আছে তাদের। ওকে, চলো ডান। তাহলে এটা মাথায় রাখবে সোডিয়াম, ঠিক আছে? হ্যাঁ, আর এটা এখন মনে পড়লো, পিটা হচ্ছে টিউমার, ঠিক আছে? এটা হচ্ছে টিউমার ডিটেক্ট করতে লাগবে, হলো? এটা একটু মাথায় রেখো, এগুলো ইনফরমেশন তোমাদের পেয়ে যাবে। এটা হচ্ছে ক্যান্সার, কোবাল্টটা হচ্ছে আয়োডিন হচ্ছে থাইরয়েড, আর ফসফরাস হচ্ছে তোমার টিউমার। ক্লিয়ার? চলো। আচ্ছা, নিচের কোন যৌগটি সমযোজী এবং আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান? কি হবে বাবু? আচ্ছা, CCl4 তো হবে না, এটা হচ্ছে সমযোজী অবভিয়াসলি, কেন? কার্বনের 4টা হাত, কার্বনের 4টা হাতে ক্লোরিন বসে আছে, বাস। চলো, NH3 এটাও তো হবে না, এটাও সমযোজী, তাই না? এর 7, আউটার সেলে 7 আর তিনটা তোমার হাইড্রোজেন, মানে একটা করে বন্ড করে নিল, হ্যাঁ এটাও হবে না, এটাও সমযোজী। আর HCl কি হবে? এটাও তো সমযোজী, কেন? H একটা, ক্লোরিনের কাছ থেকে একটা নেবে, যে বন্ডিং তৈরি করবে, ক্লোরিন আবার মানে এইচের একটা নিয়ে নিবে। কি গো? এই যে একটা ক্লোরিনের আউটার মোস্ট সেলে কত? একটা, আরে তোমার 7টা, 2, 4, 6টা, 7টা, তাহলে ক্লোরিন হয়ে গেল এইটা, আর তোমার কি হয়ে গেল, তো হাইড্রোজেন হয়ে গেল, বেশ। এই যে দেখো CaCO3, ঠিক আছে? তাহলে এটা কি করে দেখলি? আমরা দেখি কি পাই, তাই তো? ব্যাস। তাহলে দেখো ক্যালসিয়াম, দেখো 3টা অপশান তো তোমার হলো না, তাহলে ওটা তো হবে। এবার কেন হয় একটু দেখে নিই। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে কত? 20 মানে 18, দুটো ছেড়ে দিয়েছে, তাহলে 2+, ঠিক আছে? তাহলে কি করবে? কার্বন তাদের যে প্রোডাক্ট করছে, তাহলে কত? 2 মাইনাস করে নিবে, কেন? এদের যে দুটো ইলেকট্রন কে নিচ্ছে? এটা CCO3টা নিচ্ছে, হ্যাঁ কি না? বেশ, মানে সরি CO3টা। তার মানে কি করবে? অক্সিজেনের সঙ্গে 3টা বন্ড করবে, ঠিক আছে? তার মানে একটা, দুটো, দুটো, ঠিক আছে? এরকম করবে, দিয়ে তারা কিন্তু কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, ঠিক আছে? এটা কিন্তু তড়িৎযোজী ছিল, এটা কিন্তু সমযোজী হচ্ছে, তাহলে যে যার একটা পেয়ার করে নিচ্ছে। ক্লিয়ার?
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি না সমযোজী এবং তড়িযোজী দুটোই এক্সিস্ট করছে এখানে, সমযোজী এবং তড়িযোজী দুটোই এক্সিস্ট করছে, দ্যাট মিনস অপশান ডি। ক্লিয়ার? অপশান ডি। তো চলো নেক্সট কি বলছে, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে জারণ অ্যানোডে বিজারণ ঘটে, উভয় তড়িৎদ্বারে জারণ ঘটে, উভয় তড়িৎদ্বারে বিজারণ ঘটে, ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ ঘটে। তার মানে না ক্যাথোড অ্যাকচুয়াল তড়িৎ বিশ্লেষণে কি হয় না ক্যাথোড যতগুলো ইলেকট্রন বর্জন করছে অ্যানোড ঠিক ততগুলো ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ক্যাথোড কি করবে, বিজারিত হয় বা বিজারণ ঘটে, আর অ্যানোডে হয় জারণ, অ্যানোডে হয় জারণ। তাহলে তোমার ডি অপশানটা হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে ক্যাথোডে বিজারণ হবে, অ্যানোডে জারণ ঘটবে। ক্লিয়ার? তো চলো নেক্সট স্লাইডে কি রয়েছে। আচ্ছা, কপার সালফেটে জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণে জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কি হবে? ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কপার সালফেটে জলীয় দ্রবণের সঙ্গে আমি অত্যধিক পরিমাণে অ্যামোনিয়া যোগ করব, দিলে কি উৎপন্ন হবে না উৎপন্ন হবে দেখো কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, যেটার বর্ণ গাঢ় নীল, যেটার বর্ণ কি না গাঢ় নীল। ওকে, তাহলে আমরা অতি অবশ্যই বলতে পারবো তাহলে কি যে তার দ্রবণটা কেমন হবে, গাঢ় নীল। ক্লিয়ার? তাহলে গাঢ় নীল বর্ণের কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট তৈরি হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট, তীব্র ইলেকট্রো পজিটিভ ধাতু নিষ্কাশন ব্যবহার করা হবে। এটা হচ্ছে দেখো, এটা প্রত্যেকেই জানো, কারণ ধাতুবিদ্যার এটা একটা খুব হট কোশ্চেন, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অথবা তড়িৎ বিজারণ পদ্ধতি। কেন দেখো, কার্বন জারণ মানে কার্বন বিজারণ পদ্ধতিতে হবেই না, থার্মিট পদ্ধতি হবে না, হ্যাঁ, শত বিজারণ পদ্ধতি হবে না, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অথবা এটাকে আমরা বলতে পারি তড়িৎ বিজারণ পদ্ধতি। ঠিক আছে, তড়িৎ বিজারণ পদ্ধতি। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। ওকে, চলো নেক্সট, কোনটির অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম? অ্যাসিটিলিন, তাই তো, বলো দেখি অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের সংকেত কি? এগুলো দেখো কেমিস্ট্রির একদম কোর জিনিস, খুব ভালো জিনিস। তোমরা আশা করছি তোমরা জৈব যৌগ ভালো করে পড়েছ, যদিও না পড়ো পরে পরে আমরা একটা ওয়ান শর্টের মাধ্যমে লেকচার আনবো, কেমন? চলো, তাহলে কোনটি অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম? তাহলে অ্যাসিটিলিনের সংকেত কি? C2H2, তাই না বাবু? তাহলে বন্ডিং কেমন হবে? CH, ট্রিপল বন্ড, মাথায় রাখবে। কেন? C2H2, তাই না? তাহলে কার্বনের তো 4টা হাত, 3টা হাতে অন্য কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, আর একটা হাতে কে বসবে? সাপোজ হাইড্রোজেন বসছে, তাই তো? এবার এটাকে কি বলে বাবু? দুটো ইলেকট্রন, আরে সরি, দুটো কার্বন আছে, কি ইথ, কত 3টা বন্ডিং, 3টা কোভ্যালেন্ট বন্ডে যুক্ত, মানে কি আইন, দ্যাট মিনস ইথাইন, ইথ যুক্ত আইন, ইথাইন, প্রত্যেকেই জানি আমরা। ওকে, তাহলে অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম তাহলে কি হবে? ইথাইন। ক্লিয়ার? অপশান কত? বিতে। মিথেন তো হবে না, ইথেন হবে না, ইথিন হবে না। ইথিন হচ্ছে যদি ডবল বন্ড হতো তাহলে ইথিন হতো, সিঙ্গেল বন্ড হলে ইথেন হতো, হ্যাঁ, আর মিথেন তো না, তোমার ইয়ে হচ্ছে কার্বন একটা থাকতে হতো। ক্লিয়ার? চলো নেক্সট, এবার চলো বিভাগ কতে। বিভাগ খতে 1 নম্বরের কোশ্চেন কটা আছে? 21টা। ঠিক আছে, এটাও দেখো লার্জ নাম্বার একটা তোমাদের রয়েছে, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট এবং ক্যারি করতে হবে তোমাকে এই নাম্বার। এমসিকিউ শর্ট কোশ্চেন যদি তোমার ঠিকঠাক নেমে যায় তাহলে তুমি 100% থাকো, তোমার এক্সাম ফাটাফাটি যাবে। ওকে, মাথায় দেখো একটু। তাহলে চলো কি বলছে দেখো, প্রথম বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, অথবা বায়ুমণ্ডলের কোন স্তরে তোমার হচ্ছে টেলিযোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। দুটোর অ্যান্সার একই। ঠিক আছে, দুটোর অ্যান্সার একই। কী হবে দেখো না, একদম প্রথম চ্যাপ্টার রয়েছে তোমাদের, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়নোস্ফিয়ার। ওকে, প্রত্যেকেই জানি আমরা আয়নোস্ফিয়ার, যেটা থার্মোস্ফিয়ারের নিচে থাকে। হ্যাঁ, ওটা মানে থার্মোস্ফিয়ারের একটা অংশ, একদম সর্বনিম্ন স্তর থার্মোস্ফিয়ারে। ঠিক আছে, আয়নোস্ফিয়ার। তাহলে দুটোর অ্যান্সার সেম, আয়নোস্ফিয়ারেও মেরুজ্যোতি দেখা যাবে,
আয়নোস্ফিয়ারে। আবার আয়নোস্ফিয়ারে কি হয়, এই যে বিভিন্ন রকম রেডিও তরঙ্গগুলো যায়, তাহলে সেখানে আয়নোস্ফিয়ারে রিফ্লেক্ট করে আবার গ্রাউন্ডে ফিরে আসে। ঠিক আছে, আয়নোস্ফিয়ারে রিফ্লেক্ট করে আবার গ্রাউন্ডে ফিরে আসে। আয়নোস্ফিয়ার মানে কি না, গ্যাসের সমস্ত মলিকুলগুলো সেখানে আয়োনাইজড হয়ে যায়। আয়োনাইজড মলিকুলগুলো একটা লেয়ার তৈরি করেছে, তাকেই আমরা বলছি আয়নোস্ফিয়ার। ক্লিয়ার? দ্যাটস ইট। তাহলে দুটোর অ্যান্সার হচ্ছে আয়নোস্ফিয়ার। ওকে, ডান। পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম লিখো। পুনর্নবীকরণযোগ্য কি গো বাবু? একদম পাতি কোশ্চেন। মানে যে সমস্ত শক্তিকে আমরা কি করতে পারি, যে সমস্ত শক্তিকে আমরা আবার পুনরায় তৈরি করতে পারি। তোমার হচ্ছে, আমি যদি বলি কয়লাকে তুমি পুনরায় রিকভারি করতে পারবে না, সেটা একবার শেষ হয়ে গেলে শেষ। সেগুলো হচ্ছে অনবীকরণযোগ্য শক্তি, তাই তো? কিন্তু পুনর্নবীকরণযোগ্য শক্তি যেগুলোকে আমরা আবার প্রোডাকশন করতে পারি, প্রত্যেকদিন প্রোডাকশন করতে পারি, কি? সৌরশক্তি, তারপরে বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, এগুলো হচ্ছে পুনর্নবীকরণ শক্তি। মানে এদেরকে আমরা কি করতে পারি, এদেরকে আবার রিকভারি করতে পারি, আমাদের প্রয়োজন মতন আমরা রিকভারি করতে পারি। ঠিক আছে, তাহলে চলে আসো সৌরশক্তি। হ্যাঁ, সৌরশক্তি যদি বলি, সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি। এবার দুটি বলেছে, তুমি লিখতে পারো, না লিখতে পারো। জোয়ার ভাটা শক্তি, ঠিক আছে? এই সমস্ত শক্তি মানে যেগুলো হচ্ছে প্রাকৃতিক শক্তি আমরা বলতে পারি। ঠিক আছে, তাদেরকে আমরা কিন্তু আমাদের প্রয়োজন মতন বা প্রত্যেক দিন আমরা কিন্তু সেখান থেকে আমরা শক্তি পেতে পারি। ঠিক আছে, মানে পুনরায় প্রোডাক্ট করতে পারি। ক্লিয়ার? চলো নেক্সট। নিচের বিবৃতির সত্য না মিথ্যা লেখো। বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, মানে একটা ফাইনাইট আয়তন আছে। একদম সত্যি কথা, একদম সত্যি কথা। কি? কেন? যে কোনো একটা পাত্রের মধ্যে তুমি একটা গ্যাসগুলো রাখো, যদি বাস্তব গ্যাস রাখো না, তাহলে দেখতে পাবে তার মলিকুলগুলোর, সাপোজ সমস্ত মলিকুলগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, সেটা ঠিক আছে, কিন্তু একটা ছোট্ট জায়গা এখানে মলিকুলগুলোর আয়তন যা হবে পাত্রের একটা ছোট্ট অংশকে কভার করে রাখে। ঠিক আছে, যেটা এই বাস্তব গ্যাসকে মানে রিয়েল গ্যাসকে আইডিয়াল গ্যাসের সঙ্গে ডিফারেন্ট করে। ঠিক আছে, আইডিয়াল গ্যাস কি হয়? আইডিয়াল গ্যাসের কোনো রকম আয়তন নেই, মানে সে যে মলিকুলগুলো রয়েছে, গ্যাস মলিকুলগুলো, তার কোনো রকম আয়তন নেই। অর্থাৎ পাত্রের আয়তনের রেসপেক্টে এদেরকে নগণ্য করা হয়, মানে আইডিয়াল গ্যাসের। তাহলে আইডিয়াল গ্যাসের অণুগুলোর কোনো রকম আয়তন নেই। আয়তন মানে মলিকুলগুলোর কিন্তু আয়তন, সরি ভুল লিখলাম, কত হবে না? শূন্য। মানে মলিকুলগুলোর শূন্য, কন্টেনারের আয়তন শূন্য নয়, আয়তনের মলিকুলগুলো, যেটা রিয়েল গ্যাসের থেকে একে আলাদা করে। আর কি না, এই মানে রিয়েল গ্যাসের যে মলিকুলগুলো রয়েছে তাদের মধ্যে একটা ইন্টারাকশন আছে, দুর্বল হলেও একটা আকর্ষণ বল আছে, কিন্তু এদের ক্ষেত্রে কোনো রকম আকর্ষণ বল নেই। টোটাল এদের মধ্যে ইন্টারাকশন জিরো, বা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন জিরো। ক্লিয়ার? চলো তাহলে কি বলতে পারি, নিচের বিবৃতিটি সত্য। অবশ্যই সত্য, কেন বাস্তব গ্যাসের অণুগুলোর সসীম আয়তন হবে অবশ্যই। এটি আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ। হ্যাঁ একদম, কেন আদর্শ গ্যাসের থেকে তাকে আলাদা করতে পারবো কি করে? কেন? তার ভলিউম আছে, মলিকুলের ভলিউম আছে, এর মলিকুলের ভলিউম নেই আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে। ক্লিয়ার? চলো এবার বলছে দেখো 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি ইকুয়াল টু ড্যাশ আরটি, তাই তো? কত হবে? চলো শূন্যস্থান পূরণ করতে বলছে। তাহলে দেখো প্রথমে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি ইকুয়াল টু কত? দেখো আমরা জানি এসটিপিতে একটু আগেও লিখে এসেছি, এসটিপিতে 22.4 লিটার, মানে যে কোনো গ্যাসের আয়তন কত হয়? গ্যাসের আয়তন 22.4 লিটার। হ্যাঁ, গ্যাসের অণুর সংখ্যা, সরি মানে এটা তো আয়তন, লিটার তো আয়তন। এসটিপিতে 22.4 লিটার গ্যাসের মানে অণুর সংখ্যা যদি বলি
অণুর সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা, মানে এটাকে আমরা 1 মোল লিখতে পারি। তো 1 মোল সমান কত না 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অ্যাটম থাকবে, হ্যাঁ কি না? মানে মোল নাম্বার কত 1। এবার বলছে দেখো এখানে কত, এসটিপিতে বলছে 11.2 লিটার, 11.2 লিটার মানে হাফ, বুঝতেই পারছো। তাহলে হাফ আয়তন গ্যাসের অণুর সংখ্যা তাহলে কত হবে, এটা তাহলে কত হাফ মোল হবে, হ্যাঁ কি না? হাফ মোল হবে। তো মানে অ্যাটম সংখ্যা তো হাফ কমে যাচ্ছে। দ্যাট মিনস এখানে কি মানে এখানে এমনি আদর্শ গ্যাসের সমীকরণ তোমাদের কি ছিল, পিভি = এনআরটি, তাহলে এনটাকে কি বলতে মোল নাম্বার। তাহলে এখানে কত মোল হচ্ছে বাবা, হাফ হচ্ছে না। তাহলে অপশান হবে তোমার কি এখানে, কারেক্ট অপশান হবে কি হাফ। পিভি = হাফ অফ আরটি, পিভি = হাফ অফ আরটি। ক্লিয়ার? ডান। অথবা দেখো বয়েলের সূত্রানুযায়ী পিভি ভার্সাস ভির লেখচিত্র অঙ্কন করো, পিভি ভার্সাস ভির লেখচিত্র অঙ্কন করো। পিভি ভার্সাস ভি লেখচিত্র অঙ্কন করো, ঠিক আছে? তাহলে আমাকে একটু স্পেস লাগবে। চলো চলো অরের কোশ্চেন। और কি বলছে, বয়েলের সূত্রতে কি বলে না, যদি কোনো আদর্শ গ্যাসের চাপ উষ্ণতা যদি স্থির থাকে এবং তার ভর যদি স্থির থাকে তাহলে পি প্রপোর্শনাল টু 1/v, দ্যাটস ইট। তার মানে কি হবে, পিভি = কনস্ট্যান্ট, পিভি = ধ্রুবক। তার মানে ভির মান যাই বাড়ুক না কেন পিভির মান চেঞ্জ হবে না। তাহলে গ্রাফটাকে আমি কেমন করব, তাহলে এটা যদি ভি বলি, এটা যদি আমরা ভি বলি তাহলে এটা হচ্ছে আমার কথা পিভি ভার্সাস এটা হচ্ছে ভি। তাহলে গ্রাফটা কেমন হবে, এরকম করে করতে পারি। তিনটা তুমি তিনটা নিয়ে নিবে, হ্যাঁ কি না? আমি একটা নিতে পারি, তিনটা নিতে পারি, কোনো একটাই তুমি নিতে পারো, ঠিক আছে? তার মানে এটাকে চলে আসো, এটাকে বলবে T3, এটাকে T1 T2, এটাকে বলবো T1। বেশ ভালো কথা। তাহলে এবার এই T3 T2 T1 কে বড় কে ছোট হবে বাবু, কি করে বের করবে না, এই যে ট্রিকগুলো শিখতে হবে, ঠিক আছে? এগুলো তোমাদের ফিউচারে প্রচুর কাজে আসবে। সাপোজ তুমি এইটাকে একটা লাইন করে দাও, মানে ভিটাকে কনস্ট্যান্ট করে দাও, করে দিয়েছ। তাহলে এবার ভিটাকে কনস্ট্যান্ট করে দিয়ে দেখো পি ভার্সাস টির মানে আমি যদি গ্রাফটা নিই তাহলে কি হবে, দেখো এখানে টিতে পির মান কম ছিল, দেখো ভি তো কনস্ট্যান্ট, তাহলে পির মান কম ছিল, যত T2-তে গেল পির মান একটু বাড়লো, আবার কি হচ্ছে এর পির মান বাড়ছে বলে তো পিভির মান বাড়ছে, হ্যাঁ কি না? এটা টোটাল পিভির মান, কিন্তু আমি তো ভিকে কনস্ট্যান্ট করে দিয়েছি, তার মানে পির মান বাড়ছে বলে পিভির মান বাড়ছে। দ্যাট মিনস তাহলে এটা হচ্ছে T2, এটা হচ্ছে T3। তাহলে আমরা বলতে পারি T3 > T2 > T1। ওকে, চলো এবার তোমাদেরকে গ্রাফ আঁকতে বলে যে কোনো একটা আঁকবে, তিনটা আঁকার দরকার নেই, আমি শুধু কনসেপ্টের জন্য বুঝিয়ে দিলাম, ঠিক আছে? চলো নেক্সট কি হবে, তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও। একদম সহজ, কি পারদ, একদম চোখ বন্ধ করে লিখতে পারি, ঠিক আছে? পারদ একটা তরল পদার্থ এবং তাপেরও সুপরিবাহী। ক্লিয়ার? নেক্সট, একটি ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট দর্পণে হবে, ঠিক আছে? দর্পণে দেখতে চান, তিনি কি ধরনের দর্পণ ব্যবহার করবেন, ঠিক আছে? তাহলে কি জানি আমরা, কি জানি উত্তল দর্পণ না অবতল দর্পণ। দেখো অবতল দর্পণ আমি আগে যদি আঁকি তাহলে এটা আমার অবতল দর্পণ। এখানে যদি আচ্ছা দর্পণে প্রতিবিম্ব দেখতে চাইছি তাহলে সৎবিম্ব হবে না, তোমার অসৎবিম্ব হবে। কি হবে? অসৎবিম্ব হবে, সৎবিম্ব তো হবে না। কেন? আমি দর্পণের পেছন পাশে ইমেজ তৈরি হচ্ছে, সেটা সম্ভব নয় তো, মানে সেটা তো মানে বাস্তবে সেদিকে তোমার মানে কি ইমেজ হতে পারে না, তার মানে অসৎবিম্ব। তাহলে অসৎবিম্ব হলে কি হতে হবে না, ফোকাস থেকে মেরুর মধ্যে বস্তুকে রাখতে হবে, নাকি? ফোকাস থেকে মেরুর মধ্যে যদি তুমি বস্তুকে রাখো তাহলে সে কি করবে, যখন সমান্তরাল দিয়ে যাবে, তাই না, সমান্তরাল দিয়ে যাবে তখন কি হবে না, ফোকাস দিয়ে মিলিতে হবে না, তখন কি হবে, আচ্ছা এটাকে একটু কাছে আনো তো বাবু, ফোকাসটাকে একটু কাছে আনো, তাহলে এ ফোকাস দিয়ে বেরাবে, কি গো, এখান থেকে রিফ্লেক্ট হয়ে ফোকাস দিয়ে আসবে,
আর এইখানে ধরে নিচ্ছি আমরা বক্রতা কেন্দ্র সি। তাহলে এবার সি থেকে যদি আমি দাগ টানি তাহলে কি হয়, এদিকে আসছে আর ফোকাসটা এটা পরপর পরপর দূরত্ব বেড়ে যাবে। তাহলে এটা তো এদিকে তো পাওয়া সম্ভব নয়, তাহলে আমাকে এদিকে তাকে ভার্চুয়াল ইমেজ তৈরি করতে হবে, মানে অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? এটা কি অবতল, এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে? অবতল দর্পণ। উত্তলের ক্ষেত্রে কি হবে? উত্তলের ক্ষেত্রে কি হবে না, উল্টো ঘটনা। উত্তলের ক্ষেত্রে হ্যাঁ কি না, এই তো এইদিকে কাটা। উত্তলের ক্ষেত্রে বস্তু হচ্ছে এটা দর্পণের সামনে, এই যে এই গেল, এদিকে রিফ্লেক্ট করে বেরিয়ে যাচ্ছে, তার মানে সে মিলিত হবে কোথায়, তার ফোকাসে, এফে। হলো, আবার সেন্টার হচ্ছে এখানে তো নাকি, তাহলে সেন্টার থেকে যদি রশ্মি আসে তাহলে এই যে এদিক থেকে রশ্মি এলো, এদিক থেকে এলো আবার ব্যাক করছে, তাহলে এটাকে যদি জয়েন করে কোথায় হবে, সেন্টারে। তাহলে দেখতে পাচ্ছি দুজনের ইন্টারসেকশন কোথায় আছে, এখানে। তাহলে দুটোই ভার্চুয়াল, দুটোই ভার্চুয়াল হয়েছে, দুটোই ভার্চুয়াল। কিন্তু দেখো এটাও তোমার কি বললাম, মানে অসৎ, সেটাও অসৎ। দেখো এর প্রতিবিম্ব দেখো অনেকটা লম্বা হয়ে গেল অবতলের, কিন্তু উত্তলের ক্ষেত্রে প্রতিবিম্ব কি হচ্ছে, বেঁটে হয়ে গেল না, ছোট হয়ে গেল। উত্তলের ক্ষেত্রে প্রতিবিম্ব বেঁটে হয়ে গেছে, তার মানে কি হবে, বাড়ি তো অনেক বড়, তাকে একটা দর্পণের মধ্যে আমি যদি দেখতে চাই তাকে কি হবে, তার ইমেজটাকে ছোট করতে হবে, তো তার মানে উত্তল, উত্তল, তাই না? উত্তল যদি দর্পণে আমি দেখি তাহলে আমি ঘরটাকে ছোট, মানে কেন দর্পণের মধ্যে আমি সীমাবদ্ধ থাকবে, হ্যাঁ কি না? বেশ, আর কি হবে, এমনি তোমরা দেখো যে যারা তোমরা বাইক চালাচ্ছ, গাড়ি চালাচ্ছ, দেখবে তার যে ভিউ গ্লাসগুলো, তাই তো, যে লুকিং গ্লাসগুলো, তারা কি করে, দেখো আমার এইটুকু গ্লাসের মধ্যে আমরা অনেকগুলো গাড়ি আসছে, অনেকগুলো বাইক আসছে, আমাদের পেছনে যারা যারা আসছে আমরা দেখতে পাই না, এইটুকু ছোট্ট একটা দর্পণের মধ্যে। তাহলে সেখানেও কি থাকে, উত্তল থাকে, তাই তো। কিন্তু আমরা যখন মুখ দেখবো আয়নাতে, তাই না, মুখটা যাতে বড় বড় করে দেখা যায়, তাই না, মুখে কোথাও যদি কোনো সমস্যা হয়, কোনো যদি ব্রণ বেরিয়েছে, তাহলে জুম আউট করে দেখায় না আমাকে আয়না, ঠিক আছে? তাহলে আমরা যে সমস্ত আয়নায় মুখ দেখি তারা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে? বাট বাকি যেটা বললাম সেটা উত্তল। ওকে, চলো তাহলে এক ব্যক্তি একটি বহুতলা বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট দর্পণে দেখতে চান, তাহলে সে কি দর্পণ ব্যবহার করবে, উত্তল। ওকে, চলো নেক্সট। অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি কি রূপ প্রতিফলিত হয়? এই তো অ্যান্সার তোমার এখানেই, অ্যান্সার বাবু তোমার এখানেই, উত্তল দর্পণ, তাই তো। আরে সরি, অবতল দর্পণ বলছে নাকি, অবতল দর্পণ। অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে প্রধান অক্ষ কোনটা, এইটা দেখো, সমান্তরাল রশ্মি যাচ্ছে, ওকে। তাহলে কি রূপে প্রতিফলিত হচ্ছে, সমান্তরাল রশ্মি এখানে প্রতিফলিত হয়ে কোন পথে যাচ্ছে, এই পথে, তাহলে এটাকে কি বলি, ফোকাস, তাই না। এই রশ্মিটা প্রতিফলিত হয়ে কোন পথে যাচ্ছে, এই ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে না, কি না? তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে কি, এই ফোকাস দিয়ে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে, ক্লিয়ার? তাহলে বলবে অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি কি রূপে প্রতিফলিত হয় না, ফোকাস দিয়ে নির্গত হবে, ফোকাস দিয়ে, অবতল দর্পণের ফোকাস দিয়ে নির্গত হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, চলো। সাদা বর্ণের বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি কি তোমরা জানো? আমরা যদি এটাকে মানে আমি যদি প্রিজম ধরি, তাহলে প্রিজমে যে রশ্মি পড়ে সেই রশ্মিটা তাহলে কি হবে, বিচ্ছুরিত হয়ে এদিকে, সব থেকে এদিকে থাকে বেগুনি বর্ণ, বেগুনি কেন, বেগুনি রশ্মির বিচ্যুতি সব থেকে বেশি, আর এটা হচ্ছে লাল বর্ণ। তাহলে মানে বেনিয়া সহ কলা যে তোমরা শিখে এসছো সেইগুলো, তাহলে প্রত্যেকটা রশ্মি কি করে এরকম করে 7টা কালার দেখতে পাবো। তাহলে প্রান্তিকে কে কে থাকে, একটা বেগুনি থাকছে, আর ওই দিকের প্রান্তে কে থাকছে, লাল থাকছে। তাহলে তোমরা লিখবে প্রান্তীয় বর্ণ দুটি কি কি না, লাল ও বেগুনি, হয়েছে? আচ্ছা, আর্থিং তারের সর্বদা ভূসংযোগ থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা 0। এত বড় পৃথিবী, তাই তো, এত বড় পৃথিবী তুমি তাকে আর্থিং করছো, তাহলে পৃথিবীর বিভব সবসময় শূন্য হবে। কেন, পৃথিবীকে চার্জই করতে পারি না। তুমি তাকে, এত বড় পৃথিবীকে তুমি তো কত কারেন্ট দেবে, কত চার্জ দেবে, যত চার্জ দাও না কেন এ কিন্তু কমে যাবে, ঠিক আছে? তার মানে এখানে দেখতে পাচ্ছি
পোটেনশিয়াল জিরো, আর্থের পোটেনশিয়াল, পৃথিবীর পোটেনশিয়াল সবসময় জিরো হয় বলে আমরা দেখতে পাচ্ছি আর্থিং তার সবসময় গ্রাউন্ডে পোঁতা থাকে। ঠিক আছে, এবার ভি কেন জিরো হচ্ছে, তোমরা যদি খুব কোশ্চেন আসে তাহলে বাবা কিন্তু 11-এ ফিজিক্সে পড়তে, সরি 12-এ তোমরা ফিজিক্সে পড়বে। ঠিক আছে, বেশ, এখন কনসেপ্টের দিক থেকে তোমরা জানো। নেক্সট চলো, 3 পিন প্লাগের মোটা পিনটি হলো ড্যাশ পিন। ও 8 পিন বলে কেন? এই যে 3 পিন প্লাগ থাকে না, এটা হচ্ছে সব থেকে মোটা থাকে, আর এদিকে পরপর দুটো থাকে না, এদিকে দুটো সরু থাকে। আমি ঠিকঠাক আঁকতে পারছি না, যাই হোক এরকম থাকে, তাই না? এই যে একদম 3 পিন প্লাগে দেখো প্রথমে যে উপরেরটা সেইটাকে আর্থিংয়ের সঙ্গে কানেক্ট থাকে, এটা লাইভ তার আর এটা নিউট্রাল, তাই না? তাহলে এদের মধ্যে দিয়ে একটা লাইভ তারে কারেন্ট যাবে নিউট্রাল তারের রেসপেক্টে, আর এটা কি আর্থিংয়ে পোতা থাকে, তাই তো? এই যে গ্রাউন্ডে পোতা থাকে। ঠিক আছে, তাহলে ওই তারটিকে কি বলবে? 3 পিন প্লাগের মোটা পিনটি হলো আর্থ পিন, আর্থ হয় রে, আর্থ পিন। ঠিক আছে, তাহলে এই পিনটিকে কি বলবো আমরা? আর্থ পিন, মানে আর্থের সঙ্গে কানেক্ট থাকে বলে তাকে আমরা আর্থ পিন বলবো। ঠিক আছে, নেক্সট এবার চলো, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হবে? ফ্লেমিংয়ের বামহস্ত কি বলে? তরজনী মধ্যমা বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি পরস্পরকে সমকোণে তুমি রাখো, তাহলে তরজনী যদি চৌম্বক ক্ষেত্রে অভিমুখ এবং তরজনী যদি তড়িৎ প্রবাহের অভিমুখ হয়, তাহলে তোমার এটা কি হবে? মধ্যমা এটা। ঠিক আছে, তরজনী মধ্যমা, তরজনী চৌম্বক ক্ষেত্রে অভিমুখ, মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি হয়, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কি না পরিবাহী তারের গতির অভিমুখ নির্দেশ করে। তাহলে কারেন্ট এই পথ দিয়ে যাচ্ছে, কারেন্ট হচ্ছে মধ্যমা, চৌম্বক ক্ষেত্র হচ্ছে তরজনী, তাহলে দুটোর মধ্যে কোণ কত বাবু? 90 ডিগ্রি, কি না? কেন? কারেন্ট যাচ্ছে মানে তড়িৎ ক্ষেত্র এদিকে আছে, চৌম্বক ক্ষেত্র এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত বাবু? 90 ডিগ্রি। চলো, এবার বলছে তেজস্ক্রিয় রশ্মির, এই যে তোমার তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় জানো? কেন? তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসের বা নিউক্লিয় ঘটনা বলি না, এটা একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। কেন? তেজস্ক্রিয় মৌলের এটা কি নিউক্লিয়াস, এইগুলোতে তার কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, হ্যাঁ কি না? তাহলে এই নিউক্লিয়াস থেকেই কিন্তু আলফা বেরায়, এই নিউক্লিয়াস থেকে কিন্তু বিটা বেরায়, গামা বেরায়। ঠিক আছে, তাহলে আলফা বিটা গামা এই নিউক্লিয়াস থেকে কিন্তু বেরাবে, কক্ষপথ থেকে নয়। তাহলে তেজস্ক্রিয় রশ্মির নিউক্লিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হবে? না নিউক্লিয়াস, তাই তো? এই যে বলবে নিউক্লিয়াস থেকে নির্গত হবে। ঠিক আছে, তাহলে পরমাণুর নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হবে। ক্লিয়ার? চলো নেক্সট, অ্যানোড মাঠে উপস্থিত দুটি দামি ধাতুর নাম লেখো। অ্যানোড মাঠ মানে তুমি জানো, মানে কপারকে বিশুদ্ধকরণ করার একটা পদ্ধতি, তাই তো? কপারকে বিশুদ্ধকরণ করা হয়, তার একটা পদ্ধতি। সেই পদ্ধতিতে অ্যানোড প্লেটে কাদার মতন কিছু পদার্থ জমে থাকে, এবং ওই পদার্থের মধ্যে কিছু খুব ইম্পর্টেন্ট বা খুব দামি ধাতু পাওয়া যায়। সেই ধাতুগুলো হচ্ছে কি না, সোনা সব থেকে মূল্যবান, তাই তো? তার থেকে আরও হচ্ছে প্লাটিনাম আছে, আর হচ্ছে সিলভার, এজি। ঠিক আছে, তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ ধাতুগুলো যেন সোনা, রূপো, প্লাটিনাম, সমস্ত ধাতু মানে দামি ধাতুগুলো সেখানে কিন্তু সে কাদার মধ্যে মিশে থাকে। ঠিক আছে, তাহলে অ্যানোড মাঠে উপস্থিত কিছু দামি ধাতু হলো সোনা, রূপো, প্লাটিনাম ইত্যাদি। ঠিক আছে, চলো এবার বলছে কোনো বস্তুকে সোনার প্রলেপ দিতে হবে বা দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হবে? ঠিক আছে, কি হবে না পটাশিয়াম অ্যারোসায়ানাইট, পটাশিয়াম অ্যারোসায়ানাইট। ঠিক আছে, পটাশিয়াম অ্যারোসায়ানাইট। ক্লিয়ার? চলে আসো, পটাশিয়াম অ্যারোসায়ানাইট। কি বললাম? পটাশিয়াম অ্যারোসায়ানাইট, যার সংকেত তোমরা লিখো
কে KAU CN হোল টুয়াইস, এটাকে বলছি পটাশিয়াম অ্যারোসায়ানাইড। এটা কি থাকে না, যে কোনো বস্তুকে যখন সোনার প্রলেপ দিতে হবে তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা কি ইউজ করব, পটাশিয়াম অ্যারোসায়ানাইড KAU CN হোল টুয়াইস। ক্লিয়ার? খুব মাথার মধ্যে দেখো, এই নামগুলো মনে থাকে না কিন্তু সচরাচর, ওই জন্য ভালো করে লিখে বহুবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে, ঠিক আছে? এবার চলো পেতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপন, অ্যানোডটি কি? তাহলে আমরা জানি কি, এগুলো তোমরা পড়ে এসছো কি, পেতলের চামচের উপরে কি দেব, সিলভার, ঠিক আছে? সিলভারের প্রলেপ দেওয়া মানে রূপোর একটা আস্তরণ দেওয়া হবে। মানে তোমার পেতলের চামচ আছে, যদি রূপোর প্রলেপ দেওয়া হয় তাহলে চকচক করবে, তাই তো? মানে একদম অ্যাট্রাকটিভিটি বেড়ে যাবে, বেশ ভালো কথা। তাহলে অ্যানোডে তুমি কি রাখবে? অবভিয়াসলি আমার সিলভার প্লেট রাখতে হবে, অ্যানোডে সিলভার রাখতে হবে, হ্যাঁ কি না? অ্যানোডে সিলভারকে রাখতে হবে অ্যানোডে। আর ক্যাথোডে কাকে রাখবে? যার উপরে প্রলেপ দিতে হবে তোমাকে। কার উপরে প্রলেপ দিতে হবে? পিতলের চামচ। পেতলের চামচকে কোথায় রাখবে? তাকে ক্যাথোডে রাখতে হবে। অ্যানোডে কাকে রাখবে? রূপো মানে সিলভার, তাই তো? তাহলে এটা হচ্ছে সিলভার পাতকে রাখতে হবে নাকি? তাহলে এটাকে সিলভারের পাতকে রাখতে হবে। ক্লিয়ার? দ্যাটস ইট। নেক্সট চলো, ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো, তাই তো? একদম ইজি। কি ম্যাগনেসিয়াম অক্সাইড মানে কি? ম্যাগনেসিয়াম অক্সাইড মানে MgO, হ্যাঁ কি না? MgO। একটু তোমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলো, তাহলে mg কত? 12 নাকি ইলেকট্রন? তাহলে কত? K2 L2 সরি K2 L8 নাকি 10, আর Ma কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। আউটার মোস্ট শেলে কত? 2টো ইলেকট্রন। গুড। অক্সিজেন 8, অক্সিজেন 8, আউটার মোস্ট শেলে 6 থাকবে। তাহলে K = 2, L = 6, হ্যাঁ কি না? চলো ম্যাগনেসিয়াম, ওকে। তাহলে Mg কি হবে? আউটার মোস্ট শেলে 2টো ইলেকট্রন আছে, আউটার মোস্ট শেলে 2টো ইলেকট্রন আছে, লুইস ডট একটু মাথায় রাখো, একটা এদিকে 2টো, ওকে। অক্সিজেন এদিকে আঁকো, অক্সিজেন আউটার মোস্ট শেলে কত? এদিকে একটা ধরো, এদিকে একটা, 6টা তো নাকি? 4টা এদিক ওদিক, 4টা উপর নিচে 2টো। তাহলে দেখো ম্যাগনেসিয়াম কি করবে না, ম্যাগনেসিয়াম কি করলো? এর একটা ইলেকট্রনকে এখানে পাঠিয়ে দিল, এর একটা ইলেকট্রনকে এখানে পাঠিয়ে দিল, তাই তো? দেখো এ কমপ্লিট করে নিল। ম্যাগনেসিয়াম দিয়ে শান্তি, এ নিয়ে শান্তি, মানে এ বড় লোক, 2টো ইলেকট্রন দান করে দিল। কেন? আউটার মোস্ট শেলে একে তার কক্ষপথ পূরণ করার জন্য আরো এক্সট্রা তোমার 6টা ইলেকট্রন দরকার। 6টা ইলেকট্রন সে পাবে কোথায়? সম্ভব নয়। ওই জন্য বলছে না, দরকার নেই, আমি বেকার, আমার কাছে 2টো ইলেকট্রন আউটার মোস্ট শেলে আছে, আমি তোকে দিয়ে দিলাম, যা। অক্সিজেন কি করলো? বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি 2টো দাও। 2টো দিয়ে দিলে, এ বেটা 2টো নিলে কি হলো? এর অষ্টপূর্তি কমপ্লিট হয়ে গেল, তখন এ স্টেবল চলে এলো, হ্যাঁ কি না? তাহলে এ 2 টাকা দান করলো, অক্সিজেন সেই 2 টাকা নিয়ে বড় লোক হয়ে গেল, তাই তো? বড় লোক নয়, যাই হোক, সে তার স্টেবিলিটি মেনটেন করলো। তার মানে এটা কি যোজি? তড়িৎ যোজি। এটা হচ্ছে তড়িৎ যোজি, হ্যাঁ কি না? এটা আয়নিক বন্ড, ঠিক আছে? বেশ ভালো কথা। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড তার লুইস ডটটা হচ্ছে এইটা, অর্থাৎ এটা কি হবে? তড়িৎ যোজি, অবভিয়াসলি। ওকে, চলো নেক্সট। এবার চলো বাম স্তম্ভের সঙ্গে তোমার ডান স্তম্ভের সামঞ্জস্য। বেশ, এটা বাম স্তম্ভ কি বলছে? একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্ষারীয় মৃত্তিকা মৌল মানে কে গো? আচ্ছা, তো 2 নম্বরে মানে শ্রেণীতে 1 নম্বর আর 2 নম্বর। 2 নম্বর তো ক্ষারীয় মৃত্তিকা, হ্যাঁ কি না? এটা তো ক্ষার ধাতু, এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা, মানে 2 নম্বরে কে থাকে? ও বাবা, ম্যাগনেসিয়াম। এই তো, ভেরি গুড। তাহলে প্রথমটা হচ্ছে ম্যাগনেসিয়াম, তার মানে এটা হচ্ছে আমার অপশান বি করে দাও। এদিকে সাইডে লিখতে পারো বা ওই দিকে লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম, নো ডাউটস। কাঁসা, আচ্ছা কাঁসা মানে সংকর ধাতু। একটা কাঁসার যে এই যে তোমরা খাও না, কাঁসার থালাতে খাও, পেতলের থালাতে খাও, বেশ ভালো কথা। তাহলে এই যে কাঁসার থালাতে খাও, কী কী দিয়ে তৈরি হয়? এই যে কাঁসা,
চোখ বন্ধ করে লিখতে পারি আমরা। এটা কি কপার এবং টিন, কপার এবং টিন, এসএন টিন আর কপার সিইউ। তাহলে কপার হচ্ছে কত, 80% কপার থাকে আর 20% টিন থাকে, ঠিক আছে? 80% কপার থাকে, 20% টিন থাকে। ক্লিয়ার? চলো, তাহলে এটি একটি আচ্ছা, তাহলে কাঁসা একটা সংকর ধাতু যেটা কিনা কপার এবং টিন দিয়ে তৈরি। ক্লিয়ার? চলো, একটি বিরল মৃত্তিকা মৌল, ও বাবা বিরল মৃত্তিকা মৌল মানে ল্যান্থানাইট গ্রুপে চলে গেছে। ল্যান্থানাইট গ্রুপ মানে কি, কোনটা কোনটা কোনটা, এ বাবা এটা তো না, এটা এই যে সি, ঠিক আছে? এটা হচ্ছে সেরিয়াম, সি। ক্লিয়ার? তাহলে একটি বিরল মৃত্তিকা মৌল হচ্ছে সেরিয়াম। ওকে, মানে এটা আমরা সহজে খুঁজে পাই না, ল্যান্থানাইট গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে। একদম পিরিয়ডিক টেবিলে দেখবে একদম নিচে যে দুটো ইয়ে থাকে না, রো থাকে, সেগুলো হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। ওকে, বেশ। দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন, দুটো গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন কি হবে বাবু? না একটাই তো অপশান পড়ে আছে বাবা, কি হবে? আর আর বলার নেই নাকি? একটা অপশানই আমার পড়ে আছে, সেটা হচ্ছে অপশান এ নাকি? দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন NH4Cl, দুটো গ্যাস মানে কত, মানে অ্যামোনিয়াম, হ্যাঁ কি না? অ্যামোনিয়া আর সঙ্গে ক্লোরিন গ্যাস, অ্যামোনিয়া সঙ্গে হচ্ছে ক্লোরিন গ্যাস, সরি, দিয়ে উৎপন্ন হচ্ছে কি N2 গ্যাস উৎপন্ন হবে আর হচ্ছে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl তৈরি হবে। ঠিক আছে, বেশ ভালো কথা। তার মানে এখানে কত করো, এটা 8 করো, এটা 8 দিলে, এটা 2 আছে, এটাকে 6 করো, হ্যাঁ এটাকে 6 করো, 2, তাহলে ক্লোরিন কত করে 6, তার মানে এটা ওহো সরি ক্লোরিন তো 2, Cl ক্লোরিন গ্যাস তো Cl2, তার মানে এটা কত হবে, এটা 3 হবে। দিলে দেখো 8 মানে এটা 2, এতে 6 কমপ্লিট হয়ে গেছে, আর 3 24, 6 4 24, হ্যাঁ ঠিক আছে। তার মানে এখানে দেখতে পাচ্ছি কি কি বাবু, অ্যামোনিয়া একটা গ্যাস, ক্লোরিন একটা গ্যাস, দুজন মিশ্রিত হয়ে কি তৈরি করলো, অ্যামোনিয়াম ক্লোরাইড একটা কঠিন পদার্থ তৈরি করলো। ঠিক আছে, দুটো মিলিত হয়ে কি তৈরি করলো, অ্যামোনিয়াম ক্লোরাইড মানে একটা কঠিন পদার্থ তৈরি করলো। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে প্রথমটা তাহলে কি হলো, বি হলো, আচ্ছা দ্বিতীয়টা কি হলো, কাঁসা মানে সি হয়েছে, তাই তো? তৃতীয়টা কি হলো, ডি হলো, আর চতুর্থটা কি হলো, এ হলো। ঠিক আছে, বুঝাতে পারলাম? চলো নেক্সট কি হয়েছে, কি কারণে N2 এর রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম? N2 কে মানে তাদের যে দুজন ভাই, তাই তো, নাইট্রোজেন আর নাইট্রোজেন দুজন ভাই, তো তারা খুব ক্লোজলি কম্প্যাক্ট থাকে, আমরা জানি তারা 3টা কোভ্যালেন্ট বন্ড করে থাকে না, একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেনের সঙ্গে কি কোভ্যালেন্ট বন্ড করে দিলে কি হবে, এও স্টেবল সেও স্টেবল, হ্যাঁ মানে এটা একটা সমযোজী, এটা একটা সমযোজী বন্ধন তো নাকি? এবং এই বন্ধনটা অনেকটা বেশি স্ট্রং, এই বন্ধন শক্তিটা কত হয় জানো, এই বন্ধন শক্তিটা না প্রায় 225 কিলো ক্যালোরি পার মোল। তাহলে 1 মোল গ্যাসের শক্তি কত বুঝতে পারছো, কিলো ক্যালোরি। যদি তোমরা জুল টুল আমরা মানে খুব প্রচলিত, প্রায় 945 বা 50-এর কাছাকাছি কিলো জুল পার মোল হবে। ঠিক আছে, মানে এদের যে বন্ধনটা এতটা বেশি শক্তিশালী, এত বেশি শক্তিশালী, তাহলে এই বন্ডকে ব্রেক করতে হলে আমাকে হিউজ পরিমাণে তাপ দিতে হবে, তাপ শক্তি দিতে হবে। কিন্তু দেখো বাবু, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় এত তাপ শক্তি উৎপন্ন হওয়া সম্ভব নয়, বা এত বেশি তাপ শক্তি উৎপন্ন করা সম্ভব হয় না আমাদের। ওই জন্য খুব সহজে N2 থেকে একটা Nকে বা দুটো Nকে আলাদা করা আমাদের পক্ষে পসিবল নয়। ওই জন্য এদের কেমিক্যাল অ্যাক্টিভিটি অনেকটা কমে যায়। কেন? অন্য কারোর সঙ্গে রিয়াক্ট করতে পারে না। কেন? এদের বন্ডিং, এদের ভাই ভাইয়ের মধ্যে প্রচুর টান, অত সহজে তুমি ব্রেক করতে পারবে না তাদেরকে। ওকে, চলো নেক্সট। এবার কি বলা হচ্ছে, দার্শনিক গুল। দার্শনিক গুল কাকে বলা হয়? ও বাবা, দার্শনিক গুল মানে কি জানো তোমরা? ZNO, হ্যাঁ কি না? দার্শনিক গুল জিঙ্ক অক্সাইড, ZNO। জিঙ্ককে যদি বায়ুতে, হ্যাঁ বায়ুতে যদি জিঙ্ককে পোড়ানো হয়, তাহলে কি না সাদা থকথকে এই উলের মতন জিঙ্ক অক্সাইড পড়ে থাকে, যেটাকে দার্শনিক উল নামে আমরা চিনি। ঠিক আছে, দার্শনিক উল নামে আমরা চিনি। মানে তার মানে কি, এই যে জিঙ্ক
Zn আর O2, ঠিক আছে, এটাকে তুমি রিঅ্যাক্ট করে দাও, তাহলে যে 2 করে দাও, তাহলে 2 × ZnO না, তাহলে এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। আরে তাহলে জিঙ্ক অক্সাইডকে আমরা কি বলবো? দার্শনিক বল, ঠিক আছে। চলো এবার বলছে ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক বলো? একদম ইজি কোয়েশ্চেন তো, একদম ধাতুবিদ্যার একদম ইজি কোয়েশ্চেন। কি? লোহা, আয়রন আয়রন আয়রন, লোহা লোহা লোহা, ঠিক আছে, লোহার আকরিক। রেড হেমাটাইটও হতে পারে। আর হচ্ছে ম্যাগনেটাইট, ম্যাগনেটাইটের এমনি এমনি সংকেতটা কি না Fe3O4, নাকি না? ম্যাগনেটাইট তো Fe3O4 হয়। তাহলে ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? না লোহার আকরিক। এর মধ্যে তো লোহা আছে। এখান থেকে মানে আমরা কি জানি? আকরিক, আকরিক থেকে তাকে বিশুদ্ধ করে তো আমরা ধাতু পাই, তাহলে কি হবে? আয়রন হবে, ঠিক। ওকে, চলো নেক্সট। আচ্ছা, সরলতম কিটোন কতগুলি কার্বন পরমাণু থাকে? সরলতম কিটোন, সরলতম কিটোন একদম ইজি। কি হবে সরলতম কিটোন? অ্যাসিটোন। একদম সিম্পল তো, যেটা একদম ছোট মানে তোমার অ্যাসিটোন। অ্যাসিটোনের সংকেত কি গো? CH3 CO CH3, নাকি না? এটাই তো অ্যাসিটোন। এবার কিটোন গ্রুপ মানে এটা দেখো, এটা দেখো, একটু দেখে নাও ভালো করে। কিটোন গ্রুপ কেমন হয়? কার্বনের দুটো বন্ড এবং অক্সিজেনের সঙ্গে দুটো যোগ করে, ঠিক আছে। তাহলে হবে কত না কার্বন C ডবল বন্ড O, আচ্ছা এটাকে নিচে রাখাও, ডবল বন্ড O করে দাও। তাহলে একদিকে হচ্ছে কত CH3 আর একদিকে CH3, তাহলে হ্যাঁ কি না বাবু? কটা কটা কার্বন আছে? 3টা নেই, 1 2 3। তাহলে এখানে হবে কত? কার্বন সংখ্যা কত হবে বাবু? 3, ঠিক আছে। কার্বন সংখ্যা কত হবে? 3। এবার হচ্ছে সংকেত লেখো 2 মিথাইল প্রোপিন, 2 মিথাইল প্রোপিন, তাই তো? এর সংকেত কি হবে? বেশ, তাহলে একটু চলে আসো সংকেত। তাহলে CH3 বন্ড একটু সরিয়ে দাও বাবু। CH3 বন্ড C প্রোপিন তো, আচ্ছা এটাকে CH3 লিখো, এটাকে CH ইন মানে দুটো, হ্যাঁ ঠিক আছে 2 হবে। হলো, দেখো CH3 CH3, বেশ ভালো কথা। এবার তুমি যদি নাম্বারিং করো, নাম্বারিং করতে পারো, অসুবিধা নেই। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাই তো। 2 মিথাইল করলে, কেন এখানে মিথাইলের গ্রুপ রয়েছে। আর প্রোপিন 1 2 3, 3টা ডবল বন্ড রয়েছে, মানে কি ইন প্রোপ যুক্ত ইন প্রোপিন, ঠিক আছে। তাহলে 2 মিথাইল এবং প্রোপিনের স্ট্রাকচার হচ্ছে এইটা, ঠিক আছে। তার সংকেতটা হচ্ছে কত না CH3 বন্ড CH, এদিকে CH3 ডবল বন্ড CH2, ক্লিয়ার। তাহলে 2 মিথাইল প্রোপিন, 2 মিথাইল প্রোপিন, ওকে, বেশ ভালো কথা। তাহলে এই যে কিটোন গ্রুপটা, তাই তো, এই কিটোন গ্রুপটার একটা নামও রয়েছে। এবার এটাকে তুমি কি বলছো? হ্যাঁ অ্যাসিটোন। এই যে কিটোনটাকে অ্যাসিটোন, তার একটা ইউপ্যাক নামও তো আছে, ঠিক আছে। তাহলে অ্যাসিটোনের ইউপ্যাক নাম হচ্ছে কি? প্রোপানন। 3টা রয়েছে না, 1 2 3, 3টা রয়েছে, প্রোপানন। তাহলে এটা কি হচ্ছে আমার? প্রোপানন, মানে এর ইউপ্যাক নাম অ্যাসিটোন। অ্যাসিটোন তার ইউপ্যাক নাম হচ্ছে মানে IUPAC নাম, সেটা হচ্ছে প্রোপানন, ঠিক আছে। অ্যাসিটোন মানে কিটোন গ্রুপ অ্যাসিটোন, তার ইউপ্যাক নাম হচ্ছে প্রোপানন, ঠিক আছে। চলো নেক্সট, মিথেন ইথেন অ্যাসিটিলিনকে তাদের বন্ধন কোণের বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজাও। এই বন্ধন কোণটা তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। এই ডাটাগুলো কিন্তু সচরাচর কিন্তু মনে থাকে না, বারে বারে বলছি, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে মিথেন, তাই তো। তাহলে মিথেনের কোণটি কি? মিথেনের কোণ, মিথেনের মধ্যে বন্ধন কোণটা হচ্ছে 109, প্রায় এই 0.4 মেবি, এত ডিগ্রি। আর হচ্ছে ইথিলিন, ইথিলিনের মধ্যে কোণ কত না 120 ডিগ্রি হয়। আর হচ্ছে অ্যাসিটিলিন C2H2, তাই তো। অ্যাসিটিলিন কত হবে? 180 ডিগ্রি, এটা পুরো স্ট্রেট হয়, সোজা হয়, তাই তো, 180 ডিগ্রি। তাহলে এবার তোমরাই বলতে পারবে কে ছোট। তাহলে আমাকে বলছে বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজাও, তার মানে সব থেকে ছোট হচ্ছে মিথেন, দেন ইথেন,
দেন অ্যাসিটিলিন, ঠিক আছে, মানে তোমার ইথিলিন দেন অ্যাসিটিলিন, ঠিক আছে। তাহলে মিথেনের সব থেকে কম বন্ধন শক্তি, তারপরে হচ্ছে ইথিলিন, তারপরে হচ্ছে হ্যাঁ তোমার হচ্ছে অ্যাসিটিলিন। এবার কখনো কখনো তুমি দেখবে যে কোনো একটা মিসিং করে দিতে পারে, তোমাকে শুধু ইথিলিন আর অ্যাসিটিলিনের মধ্যে যদি কোন দেয়, তাহলে তখনও তুমি এটা পারবে। কেন, এই ডাটাটা যদি না জানা থাকে তুমি কিন্তু পারবে না। এই ডাটাটা হচ্ছে মেন, এই ডাটা যদি না জানা থাকে, এই ডাটা যদি না জানা থাকে তাহলে তুমি কিন্তু পারবে না। ওই জন্য বারবার বলছি ডাটাটা মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট। ওরে বাবা, নেক্সট শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান। তো যাই হোক, অনেকক্ষণ তোমরা কনসেন্ট্রেট করে লেকচারটা দেখেছ। বারে বারে প্রত্যেককেই বলছি ভিডিওটা বড় দেখে কেউ ওভারলুক করবে না, অনেক কিছু মিস করবে, ঠিক আছে। আমি বলছি বারে বারে ভিডিওগুলো তোমাদের জন্য হিউজ বেনিফিট হবে, তো ওই জন্য কথা মেনে একটু ঠিকঠাক করে পড়াশোনা করো, দেখবে অনেকটা উপকার হবে, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট ভিডিও আবার এই পার্টটাকে শেষ করবো, সেট 1 আবার নতুন নতুন করে আলোচনা হবে, ঠিক আছে। এবিটিএ যত রকমের সেট তোমাদের রয়েছে ম্যাক্সিমামটা করানোর চেষ্টা করব। ক্লিয়ার? টাটা। চলো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবভিয়াসলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। টাটা, চলো।